ইন্ডিয়ার সাথে যে এখন 25% আরোপ করেছে, বা ইন্ডিয়ার যে দূরত্ব এখন এই শুল্ক নিয়ে আমেরিকার সাথে, সেটা মূল কারণ কি? সেটা মূল কারণ হচ্ছে রাশিয়া এবং চীন থেকে ইরান থেকে তাদেরকে বিচ্ছিন্ন করতে চায়। ইন্ডিয়া বলে যে না, এটা হবে না, এটা আমি স্বাধীন রাষ্ট্র, আমি আমার মতো করে করব। ঠিক আছে, এখন কি এই আমেরিকার মতো রাঘববোয়ালরা, সমস্যা কি এদেরকে যদি আপনি ছাড় দেন, তাহলে যেটা হবে, আজকে আপনাকে বললো যে আমেরিকা কি রাশিয়া, চীন এবং ইরানের সাথে করতে পারবে না, পরশুদিন বলবো যে তুমি পাকিস্তানের সাথে করতে পারবে না, পরশুদিন বলবো ইন্ডিয়ার সাথে করতে পারবে না, তারপর দিন বলবো যে আমি ছাড়া আর কাউকে করতে পারবে না, আমি কি তোমার স্টেট, আমি তোমার সব কথা শুনতে যাবো? সো আমার মনে হয় যে এইটা যদি ক্লজে থাকে শেষ পর্যন্ত, তাহলে এটা আপনি বলে যে আন্তর্জাতিক বাণিজ্য মানে আমি যদি দেখি যে আমার যে শিরোনাম কে চালাচ্ছে সরকার, রাইট, এখানে আমার দর্শকরা অনেকেই মন্তব্য করেছেন, আপনি দেখেছেন যে তারা বলছেন যে দেশ চালাচ্ছে ওয়াকার, কেউ বলছে দেশ চালাচ্ছে ইউনূস, কেউ বলছে দেশ চালাচ্ছে রাজাকাররা। দেশ আসলে কে চালাচ্ছে? একটা হচ্ছে দেবপ্রিয়দা বলছেন যে সরকারের ভিতরে সরকার আছে, অনেকে বলেন যে এটা ফেসবুক সরকার। আপনি দেখবেন যে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, আপনার মনে আছে কিনা, পাঠ্যপুস্তক সংশোধনের জন্য একটা কমিটি করেছিল, তখন থেকে তারও আগে হচ্ছে গিয়া ডিএসসি তে, মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং স্টক এক্সচেঞ্জে নিয়োগ করেছিল। সেখানে ফেসবুকের আপত্তির কারণে, ফেসবুকে কেউ কেউ স্ট্যাটাস দিয়েছে, তার আপত্তির কারণে তাদেরকে আর নিয়োগ দেওয়া হয়নি, আবার পাঠ্যপুস্তক বোর্ডের ওদেরকে সেটা ভেঙে দেওয়া হয়। তখন থেকে দেখবেন আপনি ফেসবুকে এক ধরনের ইয়া করে সরগোল তোলে। আপনি দেখেন লাস্ট মাইলস্টোনে টাকা চাইলো জনগণের কাছে, ফেসবুকে যে সমালোচনাটা টাকা সঙ্গে সঙ্গে সরাই ফেলল। হ্যাঁ, সো এই ধরনের আপনি যদি মানে একটা গ্রুপ বট বাহিনী করেন, যে সরকার যেই ডিসিশন নিবে সেটা লাগাতারে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে সমালোচনা করবেন। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়াতে মোস্ট অফ দা, যেহেতু বাংলাদেশে ফেসবুক সবচেয়ে জনপ্রিয়, ফেসবুকে খালি সমালোচনা করবেন। যদি করতে পারেন, সরকার প্রতি ঘন্টায় প্রতিটা ডিসিশন আমার ধারণা চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ, তার মানে কি আসলে এইখানে মানে স্ট্যান্ডার্ড একটা হচ্ছে প্রসিডিউর নাই, আরটা হচ্ছে এমন কোন ব্যক্তি এককভাবে চালাচ্ছেন না, বা ডিসিশন এক জায়গা থেকে আসছে না যারা স্থির থাকতে পারেন। এক জায়গা থেকে ডিসিশন আসছে, সে নিচ্ছে, আর এক জায়গায় যখনই সমালোচনা শুরু হচ্ছে আর যেতে বলছে না, এটা বাদ দাও, বাদ দিয়ে দিন। সো এই অর্থে তেমন কোনো হোমওয়ার্ক, কোনো নলেজ এরকম আসলে নেই, বুঝতে পারছি। কিন্তু যাচ্ছে কোথায় দেশ? এখানে আমার দর্শকরা বলছেন গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। না, আমার মনে হয় না। আমার মনে হয় না কেন, আমি এটা বারবারই বলি, বাংলাদেশে সেটা হচ্ছে চরমপন্থা কখনো চরমভাবে স্থায়ী হয় না। বাংলাদেশে কখনোই হয়নি, হবেও না। কেন হবে না? চরমপন্থা বিভিন্ন গ্রুপ বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই ছিল, স্বাধীনতার পরেও ছিল, থাকে, এটা সব দেশেই থাকে, এটা বাংলাদেশের। সাইফুল আলম, আপনি এই কথা একদম নির্দ্বিধায় বলতে পারেন না? চরমপন্থা কিছু করতে পারবে না, তারা তো এরকম মাঝে মাঝে এরকম ধোকা তো দিতে পারবে, ধোকা তো দেয় বারবার। সেইটা আপনি এখন মানে খুব রিসেন্ট হিস্ট্রি বলে আপনি দেখছেন। আপনি না ৭৫ পরে ফিরে যান, দেয়নি, যুদ্ধের পরে ফিরে যান, সবসময়ই ছিল। কিন্তু এইটা হ্যাঁ, হয়তোবা যদি আপনি 10 মিটারের রিক্টার স্কেল ধরেন, তাহলে হয়তো তখন 2 মিটার ছিল, এখন হয়তো 5 মিটার আপনি বলবেন। ঠিক আছে, এটা তর্ক সাপেক্ষ, আপনার এটা খুব রিলেটিভ। কেউ বলতে পারে যে না, চরমপন্থা নাই, হ্যাঁ, আবার কেউ বলছে না, এখন 7% হয়ে গেছে। আমি বলছি আপনি আমাকে বলুন তো, আপনি কি মাত্রা দিচ্ছেন কি, কোন বিবেচনায়? কবে, কোন কালে বাংলাদেশে এরকম জেলখানা ভেঙে জঙ্গিদেরকে বের করে নিয়েছে? সাইফুল আলম, আপনি কি আছেন? আমার কথা কি শুনতে পান? আমি আছি, আমি কথা শুনতে পারি। কানেকশন আপনার সংযোগটি কিন্তু খুবই দুর্বল। আমি বলছিলাম সাইফুল আলম যে বাংলাদেশে কবে জেলখানাগুলো ভেঙে জঙ্গিদেরকে বের করে নিয়েছে, কবে এই 400-র উপরে থানা লুট করে অস্ত্র নিয়ে গেছে এবং তারা কেউ ধরা পড়ছে না। আমি শুনতে পাই, হ্যাঁ।
সাইফুল আলম আপনি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমার মনে হয় সাইফুল আলমকে আমি আবারও যুক্ত করার চেষ্টা করব। এর মধ্যে আমি কয়েকটা কয়েকটা কমেন্ট, দর্শক আপনাদের কমেন্ট কিছু পড়ে আসছি। আপনি দেখুন এখানে ৭১-এর হাতিয়ার গর্জে উঠে আরেকবার। হ্যাঁ, তারপরে অতিথি দেখুন, এদেশের সকল হিন্দু সনাতনী ভূমিপুত্র স্বাধীন সোনার বাংলা হিন্দু নাগরিকদের এদেশে শান্তিতে থাকতে দিন। হিন্দুদেরকে শান্তিতে থাকতে দিতে হবে, তো তাদেরকেও সাহস করে জোরালো বক্তব্য রাখতে হবে। জি, করছিলাম আমি তখন নেটের সংযোগ দুর্বল হয়ে যাওয়ার কারণে শুনতে আমি বলছিলাম বাংলাদেশে কবে কবে এভাবে করে জেলখানা ভেঙে জঙ্গিদেরকে ছিনতাই করে নিয়ে গেছে ২০০০-এর উপরে জঙ্গি, কবে এতগুলো থানা একসঙ্গে লুট করে অস্ত্র নিয়ে গেছে আপনি বলুন আমাকে। এবং এখন তো আপনি দেখছেন, আমি আজকে শিবিরের কয়েকজনের আজকে আমি শিবিরের কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস দেখলাম। এখন তো তারা খুব নির্দ্বিধায় স্বীকার করে নিচ্ছে যে কেমন করে তারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল। তারা জুন মাসে কোথায় প্রশিক্ষণ নিয়েছিল, কেমন করে পুলিশের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা তারা করেছিল এবং সেই সংক্রান্ত প্রশিক্ষণও তারা নিয়েছিল। এগুলো তো এখন তারা নিজেরাই স্বীকার করছে। এরকম সুপরিকল্পিত হামলা রাষ্ট্রের উপর আগে তো কখনো হয়নি। দেখেন আপনি কেন হবে না, আমি চরমপন্থা চরমভাবে কেন, কারণ আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি এই দলগুলো তারা ডেমোক্রেটিক চর্চা করতো, কিন্তু ক্ষমতায় গিয়ে সব দলই এই তিনটা দলই ক্ষমতায় গিয়ে তারা অন্যরূপ দেখা যায়, আমরা দেখেছি। এটা অস্বীকার করার কোনো জো নাই। কারো হয়তো আমি অটোক্রেটিক না, আসলে এটা হচ্ছে এক ধরনের হাইব্রিডিজম। আমাদের দেশে অটোক্রেসি ফুল ফেজ এখন, আমি জানেন ডক্টর আলিরিয়াজের রেফারেন্স দিয়ে বলি, উনি কিন্তু যখন 5ই আগস্ট পর্যন্ত ওনার সমস্ত লেখায় বাংলাদেশ হাইব্রিডিজম কান্ট্রি, অটোক্রেসি উনি ব্যবহার করেননি। হ্যাঁ, হাইব্রিডিজম হচ্ছে ইকোনমিক ইন্টেলিজেন্সের সংজ্ঞা মতে কিছু 5টা বৈশিষ্ট্য থাকবে, যেখানে ডেমোক্রেসি আর অটোক্রেসির মাঝামাঝি। কখনো ডেমোক্রেসি একটু দেখবেন, কখনো অটোক্রেসি দেখবেন। যেমন ইলেকশন হবে, সেটা একটা ফ্যাব্রিকেটেড ইলেকশন। গণমাধ্যমের সংখ্যার ভিত্তিতে এক ধরনের স্বাধীনতা থাকবে, লোক দেখানোর স্বাধীনতা। সো যাই হোক, সো এই প্রেক্ষাপটে আপনার যেটা হচ্ছে, মানে বাংলাদেশে বেশিরভাগ রাজনৈতিক দল এবং বেশিরভাগ মানুষ, আপনি যেটা বলছেন সেটা একটা চিত্র, ঠিক আছে? সো এইটা আগেও ছিল, এমন না যে নতুন কিছু। আগে ছিল কিরকম, আগে তারা প্রকাশ করতো না, ঠিক আছে? এটা বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ছিল। আপনি দেখেন, আপনি জেলখানার কথা বলছেন, আপনি 75-তে হচ্ছে জাতীয় 4 নেতাকে জেলখানার ভিতরে হত্যা করে ফেলল, ঠিক আছে? সো আপনি, ওটা কি বড় ঘটনা না? অনেক বড় ঘটনা। না, একটা জিনিস, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো পার্থক্য হচ্ছে জেলখানার ভিতরে হত্যাকাণ্ড, জানেন জাতীয় 4 নেতা সহ জেলখানার ভিতরে যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এমনকি সেনাবাহিনীর ভিতরে যে হত্যাযজ্ঞ চলেছে, তো ইতিহাসে ওরকম হত্যাকাণ্ড আর কখনোই হয়নি। কিন্তু এইবার তো সাধারণ মানুষের বেশে এসে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। দুটোর মধ্যে তো ম্যাসিভ পার্থক্য, তাই না? আপনি যে বলছেন, বাংলাদেশে অনেকে বলে যে এখন ডিএমপি কমিশনার বলেছে বা বলেছে যে জঙ্গিবাদ কিছু ছিল না, ছিনতাইকারী। এটা পুরোটাই, আমি আমার নিজের রিপোর্টিং ক্যারিয়ার দিয়ে বলতে পারি, জঙ্গিবাদ ছিল, আছে। না থাকলে এখনই এই সরকার কিছুদিন আগে 6 জনকে অ্যারেস্ট করেছে, তারপরে 26 তারিখে শরীয়তপুর থেকে একজনকে অ্যারেস্ট করেছে। কেন, কিসের জন্য? হ্যাঁ, সো সাইফুল এই কথাগুলি যে কত মিথ্যায় তো আপনিও জানেন। আপনি নিজে জঙ্গিদের উপর কত রিপোর্ট করেছেন আপনি বলুন তো? আপনি প্রথম আলোতে করেছেন, আপনি চ্যানেল 1-এ করেছেন, রাইট? আমি তো ভুলে যাইনি, তাই না? আমি সেটাই বলছি, তার মানে কি ওই সময় তো ছিল, ওই সময় ছিল। হ্যাঁ, ওই সময় না থাকলে কি একযোগে 64 জেলা 63 জেলা একযোগে বোমা হামলা হয়? না থাকলে কি বোমা হামলা হয়? না থাকলে বোমা হামলা হয়? আপনি দেখেন সেটার পরে ওই আর্টিজান পর্যন্ত বাংলাদেশে জঙ্গিবাদটা দমন করার জন্য এক্সট্রিম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং আমি বলবো যে এটা নিয়ে ব্যবসা করেছে পুলিশ, র্যাব,
যারা ছিল তাদের অনেকেই নানান ধরনের ব্যবসা করেছে। বিদেশ থেকে ফান্ড আসছে বা সরকার ফান্ড দিয়েছে, 10 টাকা দিয়েছে, তার মধ্যে 5 টাকা খরচ করেছে, 5 টাকা বেলাইনে খরচ করেছে বা নিজেরা করছে, এটা হয়েছে। তো হোলি অডিশনটা হওয়ার পর একটা ম্যাসিভ ড্রাইভ দেওয়া হলো। তা আবার আপনি হয় কি দেখেন, র্যাট আপনি সিম্পলি বুঝতে পারবেন, আমি একটু রেফারেন্স টানছি এই কারণে, র্যাট যখন প্রথমে র্যাব তো হলো না, র্যাট ছিল পুলিশের অধীনে, র্যাপিড অ্যাকশন টিম, যেটা ডিসি মাজার ভাই ছিলেন চিফ। তো সেটা পরবর্তী দ্বন্দ্বে র্যাব আর্মির হাতে চলে যায়। র্যাবে শুরুতে কিন্তু র্যাব বা র্যাট খুব জনপ্রিয় ছিল, খেয়াল করে দেখেন। মিসইউজটা শুরু হয় আপনি যখন অবৈধভাবে করতে যাবেন, অবৈধ পদ্ধতিটা ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। যেমন ধরেন আপনি 2004 সালে আপনার আসনুল্লাহ মাস্টারের হত্যা আমরা 1 নম্বর সাক্ষী সুমন ছিল, তাকে র্যাব 1 পিটিএম মেরে ফেলে। এটা সম্পূর্ণ ছিল কোনো পলিটিক্যাল কেস ছিল না, এটা ব্যক্তিগত কেস ছিল। একটা দোকান নিয়ে ঝামেলা, আর সে র্যাবের 2IC তখন ছিল, সে হচ্ছে গিয়ে তার আত্মীয়র দোকান ছিল। এই থেকে শুরু, তখন থেকে পতনটা মানে একদিনে হয়। সো আপনি জঙ্গি দমনের নামে এখানে ব্যক্তিগত অনেক শত্রুতার এই সেই অনেক ধরনের ব্যবসা হচ্ছে। আপনি আপনি মানে শুনলে অবাক হবেন যে রমনা বোমা হামলার যে প্রথম চার্জশিট 16 জন, সেটা ছিল সম্পূর্ণরূপে নন পলিটিক্যাল, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ বিএনপি দুই গভর্নমেন্টই এই 16 জনকে বাঁচানোর জন্য, মানে দুই গভর্নমেন্টের পাওয়ারফুল লোকজন এই 16 জনকে বাঁচানোর জন্য চেষ্টার পর চেষ্টা করেছে। এমনকি কোর্টে যে ময়নাতদন্ত রিপোর্ট জমাতে হয়েছে, সেখানে বলেছে রমনা বোমা হামলায় কোনো বোমা হামলায় হয়নি, এটা গুলি হয়েছে, গুলিতে মারা গেছে। আপনি দুটোই, আওয়ামী লীগ বিএনপি দুটোই। তো ফলে কিন্তু তারপরে দেখেন যে আপনি সারা দেশে বোমা হামলা হলো, 21 আগস্টে গ্রেনেড হামলা হলো, কোনো কিছু কিন্তু এরা কিন্তু এক্সিস্ট করতে পারেনি। আমরা একটু বর্তমানে আসি। আপনি আমাকে বলুন যে এখন যেভাবে করে আমি যে হিজবুতের যে তৎপরতা দেখছি, কিংবা আমি খুব স্পষ্ট করে যদি বলি যে এখন যেই টাগ অফ ওয়ার চলছে জামাতের সঙ্গে এনসিপির, এনসিপি বলে তো আসলে কিছু নেই। এনসিপি হচ্ছে হিজবুতিদের একটা বড় অংশ, সেটার মধ্যে আপনার জামাতিরাও আছে। এটা প্রমাণ দিতে হবে, কারণ এইভাবে আমি প্রমাণ ছাড়া বলতে চাই না যে কে কোন বলেন, কিন্তু আমি প্রমাণ নিয়েই বলছি, আমি হাতে প্রমাণ দিয়েই আপনাকে বলছি যে এদের সঙ্গে হিজবুতির যেই আপনার তৎপরতা, সেই তৎপরতার সঙ্গে এরা সম্পূর্ণভাবে মিল রেখে কর্মকাণ্ডটি, তারা হিজবুতি যেই দখল প্রক্রিয়া তাদের, সেটি সামরিক কায়দায় দখল প্রক্রিয়া, এবং তারা এখন সামরিক বাহিনীকে ব্যবহার করছে। সামরিক বাহিনীর একটি বড় অংশ এদের সঙ্গে সম্পর্কিত। আপনি ক্যান্টনমেন্টে গেলে দুদিন পর পর তাদের বিভিন্ন রকম লিফলেট, পোস্টার, এগুলো তো পাবেনই, এবং অনেক রকম তথ্য উপাত্ত আপনি অনলাইনেও পাবেন যে কেমন করে তারা হিজবুতিদের সঙ্গে সম্পর্কিত হয়ে গেছে। তা কিন্তু জামাত এবং হিজবুতিদের মধ্যে পার্থক্যটা কোথায়, সেটি কিন্তু খুব স্পষ্ট। জামাত চায় ক্ষমতা, তারা চায় সরকার গঠন করতে, আর হিজবুত চায় পুরো এই অঞ্চলের মধ্যে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করতে। এই পার্থক্যটার কারণেই তাদের এখন যে আমরা একটা মল্লযুদ্ধ তাদের মধ্যে দেখছি, এটি মনে হয় না। কারণ আপনি দেখেন হিজবুত তাহরিরকে আপনি যদি ধরেন, হিজবুত তাহরির বাংলাদেশে নিষিদ্ধ, ইন্টারন্যাশনাল অনেক দেশে নিষিদ্ধ আছে, বেশ কয়েকটা দেশে। পৃথিবীর কোন দেশে হিজবুত তাহরির খুব স্ট্রং আপনি দেখতে পেয়েছেন?